অপারেশনের পরে কী কী জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি তার একটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিচ্ছি। তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক এদিকে ফাঁস হয়ে যায় ব্যারিস্টার সুমনের গোপনে থাকা অনেক কিছু, চলছে ভয়াবহ পরিস্থিতি। দর্শক, হাতি যখন কাঁদাত পড়ে তখন সামসিকাও লাথি মারে। কথা বলছি আজকের দিনে হাতি, বাট এই মুহূর্তে গর্তে পড়ে আছে ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যারিস্টার সুমন এতদিন কি করেছে সাধারণ মানুষের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার নিজের রাজপ্রাসাদ তৈরি করেছে। এবার কিন্তু সবকিছু আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা হয়তো এই বিষয়টি সকলেই জানেন যে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর একটা ক্ষমতা দেওয়া হয়েছে, আর সেনাবাহিনী কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক নেতার বাড়ি তল্লাশি করতেছে, বাড়ির মধ্যে অভিযান চালাচ্ছে, আর এই অভিযানে বেরিয়ে আসতেছে নানা রকমের কাহিনী। 16 বছরের যে লুটপাট করেছে এই নেতারা, সেই কাহিনী কিন্তু এখন বেরিয়ে আসতেছে। আর দর্শক, এবার কিন্তু ব্যারিস্টার সুমন কঠিন ভাবে বেরিয়ে আসলো ব্যারিস্টার সুমনের বাড়ি থেকে কোটি কোটি টাকা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি ব্যারিস্টার সুমনের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়ে আসলো? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ব্যারিস্টার সুমনকে নিয়ে এবং ব্যারিস্টার সুমনের বাড়ি থেকে কোটি কোটি টাকা নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা ব্যারিস্টার সুমনকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে আমরা চলে যাব মূল ভিডিওতে। এদের চেয়ে ব্যারিস্টার সুমন ভালো আছে। ব্যারিস্টার সুমন অন্তত লাল কার্পেটে খালের মাঝখানে যায়নি, সে খালের মধ্যে নোংরা পানিতে নেমেই গেছে। এটার নামা অনেক স্যাক্রিফাইস, এত সহজ না। সুতরাং একজন রাজনীতিবিদের যে দায়বদ্ধতা থাকে না জনগণের কাছে, ওই দায়বদ্ধতাটা এই উপদেষ্টাদের নাই, কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি না। ওরা তো মাইক্রোফোনের সামনে জনগণ থাকে না, ওখানে কিছু সাংবাদিক ভাই থাকে, তারা শুধু রেকর্ড করতে পারে, বেশি প্রশ্ন করতে পারে না। বেশি প্রশ্ন করলে রেকর্ডিংয়ের কার্ডই কেড়ে নেবে ওখান থেকে, আর ঢুকতেই পারবে না। তো এগুলো অনেক বিষয় আছে, আপনারা আরও দেখবেন, সময় নেন, অপেক্ষা করেন তারা কি করে। আমরাও দেখতেছি তারা নিজেদেরকে সবচেয়ে জনপ্রিয় ভাবছে, পরিস্থিতি পাল্টে যাচ্ছে। ঠিক আছে, তাদের খারাপ কাজের জন্য শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে, এটা তাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটু ছোট প্রশ্ন, এই যে বললেন যে উপদেষ্টারা আবার 5 বছর ক্ষমতা আসার জন্য তারা ক্ষমতা ছাড়তেছে, জনগণের সাথে তো এরা প্রতারণা করছে, অবশ্যই এটা জনগণও বুঝে গেছে। এরা কি আবার নির্বাচনে আসলে কি জনগণ এদেরকে চাইবে? তাদেরকে অনেক মানুষ ভালোবাসে। আমাদের দেশের মানুষ একটা অংশ মানে যাকে ভালোবাসে তার খারাপ গুণগুলোতেও খারাপ। যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যখন বিএনপির লোককে মারছে তখন সে বলছে ওকে মারাই উচিত ছিল। আবার ঠিক একইভাবে মানে বিএনপির বা জামাতের বা অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়ার বা আমার সংগঠনের কেউ কোনো একটা ভুল করলে তখন মনে হয় ওইটাই মনে হয় সঠিক। এটা আমাদের একটা রোগ, এটাই আর কি। আচ্ছা, সামনে ভবিষ্যতে যখন আবার নির্বাচন আসবে, আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি ক্ষমতায় আবার আসতে পারবে? জনগণ কি সেটা মেনে নেবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা, আওয়ামী লীগ নির্বাচন যদি করতে পারে তাহলে তাদের ওইটুকু জনপ্রিয়তা আছে যে তারা কিছু আসন তো পাবেই। এমনিতেই তো আপনার এখনো তো অনেক মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, তাই না? মানে নতুন প্রজন্ম হইলে কি জনগণ না, এটা ঠিক ছিল যে শেখ হাসিনার দল গণহত্যায় জড়িত, সবকিছু ঠিক আছে, কিন্তু সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম, এটা নিউজ হয়েছে, তাই না? আমিও নিউজটা দেখেছি। ওইটা নম্বরপত্রবিহীন গাড়ি ব্যবহার করছে, একই জন 3-4টে গাড়ি ব্যবহার করছে। তো এগুলো চলছে, যখন যে সুযোগ পাচ্ছে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না ভোগ করার ক্ষেত্রে, সব কিছু দিয়ে। এখন বিষয়টা তো এই রকমই হয়ে আছে। আমরা দুঃখ প্রকাশ করছি, এই সিচুয়েশন আমাদেরকে দেখতে হচ্ছে। গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি এই ধরনের কাজ হচ্ছে, নিয়োগ বাণিজ্য হচ্ছে, চাঁদাবাজি করছে। জেলা প্রশাসক জেলা পরিষদে বসে বসে আছে, তারা সমন্বয়করা সেখানে চাঁদা নিচ্ছে, বিভিন্ন সমিতি নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন জনকে বসাচ্ছে, বিভিন্ন জনকে বের করে দিচ্ছে, বিভিন্ন কোম্পানিতে এমডি পরিবর্তন করতেছে। এই সব কিছুই বিনা পয়সায় না। এই যে একটা সোনালী ব্যাংক না কি ব্যাংকে এমডি পরিবর্তনের জন্য নিচে আন্দোলন করলো, মিছিল করলো, ঠিক আছে। তারপরে একটু পরে দেখি মিছিল আবার শান্ত হয়ে গেছে। তার মানে মিছিল করলো কেন? পদত্যাগ করার জন্য। মিছিল শান্ত হলো কেন? মানে সব কিছু বিনা পয়সায় এগুলো হচ্ছে, তাই তো? জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে আমরা কঠিন জবাব দিব।
জামাত শিবিরের বিরুদ্ধে বড় বাড়া বেড়েছে এই ফজলুর রহমান, এই পান্ডা, এই ফজু পাগলা এতটা বেড়েছে যেরকম বেড়েছিল আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ যে শিক্ষা পেয়েছে এই ফজু পাগলা ওই শিক্ষা পাবে। অতএব দর্শক, এই আলোচনা আপনারা ব্যাপকভাবে শেয়ার করে এই ফজু পাগলার বিরুদ্ধে প্রতিবাদে শরিক হন। আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন। কিশোরগঞ্জের জনগণ জেগে উঠুন, এই ফজু পাগলার বিরুদ্ধে জুতা মিছিল করুন, ঝাড়ু মিছিল করুন। ইসলামপন্থীর আলেম ওলামারা জেগে উঠুন। তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেছে, ওয়াজ মাহফিল নিয়ে কটূক্তি করেছে, একে উচিত শিক্ষা দেন। আমি বলছি এই ফজু পাগলার পরিণতি হবে আওয়ামী লীগের এমপিদের যে পরিণতি হয়েছে ওই রকম। এই বিএনপিকে ডুবাবে, এটা হচ্ছে এক প্রজেক্ট। এখন এই ফজু পাগলার বিষয়ে বিএনপি অনুতপ্ত হবে, কিন্তু লেট হচ্ছে। আমি জানি না যে খালেদা জিয়া তারেক রহমানকে দেখেন না যে বিএনপির নাম ব্যবহার করে ফজু পাগলা নামের এক বালের মুক্তিযোদ্ধা আছে যে প্রতিনিয়ত একদম আওয়ামী স্টাইলে কথা বলে, আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালায়, শেখ মুজিবের পক্ষে জিকির করে, ৭১-এর আওয়ামী লীগকে গ্লোরিফাই করে, আর বিএনপি তাকে কন্টেইন করছে। মানে এরকম ২-৪টা ফজু পাগলা থাকলেই বিএনপির ১২টা বেজে যাবে। এই জন্যে আমি দেখছি যে জামাত শিবিরের বিরুদ্ধে নানান বিষোদগার করে। তো জামাত শিবিরের ছেলেরা, অ্যাক্টিভিস্টরা যদি চায় এই ফজু পাগলাকে ল্যাংটা করে দিতে পারে, কিন্তু তেমন কিছু বলে না, ধৈর্য ধরে যে না 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 ফজু পাগলা চালাক চালাক, বেশি কিছু না বলি। বেশি একটা ট্রল করে না, বেশি মিম বানায় না। ২-৪ জন আমরা এই মোটামুটি ভদ্র ভাষায় যতটুকু প্রতিবাদ করি, কিন্তু আমরা যে ভাষা প্রয়োগ করি ফজু পাগলা এর চাইতে কঠিন ভাষার ডিজার্ভ করেন। কেন জামাত শিবিরের লোকজন বেশি কিছু বলে না? যে তারা মনে করেন যে এই ফজু পাগলা এরা থাকাই হচ্ছে বিএনপি ধ্বংস হওয়া। আওয়ামী লীগ যেরকম পতনের আগে ওই জামাত শিবির নিষিদ্ধ করে গিয়েছিল না, বেড়েছিল, ৫ তারিখ পালিয়েছে, ১ তারিখ জামাত শিবির নিষিদ্ধ করেছিল। তো এই ফজু পাগলা ওর পতন ডেকে আনছে, ওর কথাবার্তা, আচার আচরণের ন্যারেটিভ ওর পতনের ন্যারেটিভ। দর্শক, ফজু পাগলার শত্রু শুধু জামাত শিবির নয়, এদেশের সমস্ত ইসলামপন্থী আলেম ওলামা। আওয়ামী লীগের শত্রু যারা, ফজু পাগলার শত্রু তারা। কারণ ফজু পাগলা আওয়ামী লীগকে গ্লোরিফাই করার রাজনীতি করছেন এবং তার ছাত্রলীগের সভাপতি পরিচয়, নিষিদ্ধ সংগঠনের সাবেক সভাপতি সেক্রেটারি পরিচয়কে তিনি গ্লোরিফাই করে টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন, কিন্তু জুতা পিটা খাচ্ছেন না শুধু একটাই কারণে, তিনি নাকি খালেদা জিয়ার উপদেষ্টা। জনগণ খালেদা জিয়ার উপদেষ্টাকে গুনবে না, যে কোনো সময় তাকে জুতা পিটা করতে পারে। রাজনীতিতে হুতুম পেঁচার কোনো স্থান হবে না। বিএনপি থাকবে, বিএনপি হারিয়ে যাবে তাদের ভুলে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে। কিন্তু এরা কারা? এরা তো হুতুম পেঁচা, এরা স্বাভাবিক। আওয়ামী লীগের দোসররা কখনো গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়। জামাতকে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, দেশ স্বাধীন করে আপনাদেরকে মাফ করছি বলেই তো বেঁচে আছেন। ওরে বাবারে, তুই কোন চাটের বাল, কোন বালের মুক্তিযুদ্ধ করছিস? বাটপারের বাচ্চা, বাটপার, ফজু পাগলার বাচ্চা, ফজু পাগলা। দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন। ওরে এই জামাতের এই নেতাদের, বর্তমান জামাত, এরা তো এদের জন্মই হচ্ছে ৭১ সালের পর। জামাতের আমিরের বয়স ৭১ সালে ছিল একেবারে শিশু। অতএব এদের বেড়ে ওঠা ৭১ সালের পর। অতএব তুই মাফ করতে কে? কাকে মাফ করছস? তুই চেনে কে? পাটপার। শুধু জামাত না, তৌহিদি জনতা মানে সমস্ত ইসলামপন্থী আলেম ওলামাদেরকে গালাগালি করছে এই ফজু পাগলা, সমস্ত ইসলামপন্থী আলেম ওলামাদের। অতএব সবাইকে একযোগে ফজু পাগলাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমিও ওই থিওরিতে বিশ্বাস করি যে বাস্তবে ফজু পাগলাকে একেবারে অবাঞ্ছিত ঘোষণা করা, কোনো মিডিয়ায় যেতে দেওয়া যাবে না, তাহলে ওই মিডিয়াকে আমরা ধরবো, এগুলো না করি। কারণ এই ফজু পাগলা থাকলেই বিএনপির ১২টা বেজে যাবে। অতএব এই পাগল, এর মাথায় সমস্যা আছে নিশ্চিত। এর কথাবার্তার ধরন দেখলেই বোঝা যায় যে খ্যাত, কিছু খ্যাত আছে না, যে কথা বলতে পারে না, মুখ থেকে স্যাপ সেটে, স্যাপ বুঝেন তো, থুতু সেটে,
তো ওইরকম নোংরা থার্ড ক্লাস কুরুচিপূর্ণ একটা বাজে লোক মনে হয় এই অর্ধশিক্ষিত ফজু পাগলা। এরা ভাব না এ নাকি অ্যাডভোকেট নাকি, আবার মুক্তিযোদ্ধা, তোর মতো মুক্তিযোদ্ধা আমরা লাথি মারি। সে এটাকে হাসিনার বাংলাদেশ যে চোটটা মুক্তিযোদ্ধা হলে তাকেও ভেস্তি মনে করতে হবে? এটাকে হাসিনার বাংলাদেশ? শেখ মুজিবের মতো মুক্তিযোদ্ধাকে আমরা লাথি মেরে ওর নাম গন্ধ বাংলাদেশ নাই করে দিয়েছে। আর কোথাকার বলের ফজু পাগলা এসছে, ওগুলো আমরা গুনি। 24-এর এই তরুণ বিপ্লবীরা, 24-এর মুক্তিযোদ্ধারা এই বুইরা খাটাস, এই কথিত বাটপার লুচ্চা মুক্তিযোদ্ধাদের গণে না। কিন্তু যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এবং সৎ, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিশোরগঞ্জের ইটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পথসভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান জামাত ইসলামীর কড়া সমালোচনা করেছেন। মানে বিএনপির লোকজন তার কাছে আসে, আপনি চিন্তা করেন যে বিএনপির মানসিকতাটা কত নিচু। তিনি বলেন, একলা নির্বাচন করলে 3টা সিট পাবে না, কিন্তু 300 আসনে সিট পাওয়ার দেখাইতেছে। সমস্ত প্রশাসন দখল করে বসছে, 2% লোক নাই, পায়ের উপর পা তুলে কথা বলে। ইউএনও চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলে তার কথায়। কেন? দেখেন, এই যে অভিযোগগুলো করছে, এই অভিযোগগুলো তো সব বুঝে বললাম না পাগলা। এই পাগল ছাগলের উত্তর আবার কি দিব ভাই? যে জামাতের নাকি 3টা সিট পাবে না। ওরে খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়েছিল জামাত ইসলামের 18টা সিটের কারণে, আর বলে 3টা সিট পাবে না। অতএব এই যে পাগল ছাগল, যে জামাত 91 সালে 18টা সিট পায়, প্রায় 12%-এর মতো ভোট পায়, সেই জামাতের নাকি 2% ভোট নাই। এই কথা যে বলে, ও পাগল, ওর বাপ পাগল, ওর 14 গোষ্ঠী পাগল, পাগলের গোষ্ঠী পাগল। এটা বুঝতে এর চাইতে কোনো জবাব দরকার আছে? তোর কথা আর কি বলবো। এখন এই পাগলের বাচ্চা পাগল বলছে যে 2% ভোট নাই, 3টা সিট পাবে না, ডিসি চলে জামাতের কথায়, ইউএনও চলে জামাতের কথায়। এটা তার কাছে কেন মনে হয়েছে জানেন? এই ফজু পাগলা তো আওয়ামী লীগ, ওর কথা তো চলবে না। এই আওয়ামী লীগের কথা, একজন সাবেক ছাত্রলীগের কথা, একজন কাদের সিদ্দিকীর একজন দালালের কথা, যে এখনো শেখ মুজিবের নামে স্লোগান দেয়, যে এখনো শেখ মুজিবকে আব্বা আব্বা ডাকে, ওর কথায় কি প্রশাসন চলবে? তাহলে এই প্রশাসনের লোকের চাকরি থাকবে নাকি? তাহলে তো ওই প্রশাসনের লোককে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ওখান থেকে মানুষ ধাওয়া করে পাঠিয়ে দিবে। এখন ও এই ফজু পাগলা, ওর বাপ শেখ মুজিবের জিকির করে বলে ওর কথা মনে হয় ডিসি অফিস, ইউএনও অফিস বা কেউ গোনে না, গণবেও না। শেখ মুজিবকে বাপ মানলে সেই পাগলার কথা কেউ গুনবে না। আর এই কারণেই তারা এত ক্ষোভ যে জামাত শিবির কথা শুনে। কিন্তু বিএনপির অন্যান্য নেতারা যারা শেখ মুজিবকে বাপ মানে না, যারা আওয়ামী লীগকে বাপ মানে না, যারা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের রাজনীতি করে, আমরা তো দেখি যে তাদের কথাই বা তাদের প্রভাবেই ডিসি অফিস, ইউএনও অফিস, থানায় সবচেয়ে বেশি। ফজু পাগলার সমস্যাটা হচ্ছে তার ওই জায়গায়। এই জন্য কোনো ডিসি, ইউএনও বা কেউ এই ফজু পাগলার কথা শোনার দায়ভার নেবে না, কারণ তাহলে তার চাকরি হুমকির মুখে পড়ে যাবে। এরপর বলছেন, বাপের বেটা হইলে ইলেকশনে আসো, ইলেকশন দেখা যাবে বাংলাদেশের মানুষ কার দায়িত্ব দেয়, তখন বেটাগিরি করো। আচ্ছা, মানে এই যে ইলেকশনের কথা বলছে, এর মানে ভোট কারচুপির দিকে ডাকছে। মানে ইলেকশনে ঢেকে ভোট কারচুপি করে এই ফজলুর রহমানরা জিতে যেতে চায়। অতএব ভোট কারচুপি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ভোট কারচুপির রাস্তা বন্ধ করে তারপর ইলেকশন হবে। আর এখনো যদি সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ জনগণ জামাত ইসলামীকে চায়, বিএনপিকে ঘৃণা করতে শুরু করেছে। আর এই ফজু পাগলাদেরকে তো একদম আওয়ামী লীগ মনে করে। বরং বিএনপিকেও মানুষ পিটাবে কিছুদিন পর, পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে যদি এই ফজু পাগলাদেরকে ইন দি লং টার্ম প্রশ্রয় দেয়। আমি জামাতের আমিরকে জিজ্ঞেস করব, আমি একটা কথা মিছা কইছি কিনা, তাহলে আপনার শিবির ও জামাতের কর্মীরা আমার এত বকাবকি করে কেন, আমার ফজু পাগলা কয় কেন? মানে আমার কথাই বলছেন মনে হয়। ঠিক আছে, আপনারা পাল্লা, দাড়ি পাল্লার প্রতীক নিয়ে করবেন, আমরা ধানের শীষ নিয়ে করব। পাবলিক ডিসিশন নিতে দেন, পাবলিক যারা ভোট দেবে হে দেশ চালাই, খালি বকাবকি করেন কেন? কার পেছনে দিক দিয়া কালো অন্ধকার বসে কুট করেন কেন? 10 বছর কেমনে বিনা ভোটে থাকা যায়, কারণ ভোট করলে জামানত থাকবে। আচ্ছা দেখেন, এই যে
ভোট কাকে ভোট দেখে, দ্বিতীয় কথা যে এই ফজু পাগলাকে মানুষ ভোট দেবে না, ওটা ওর চাপাবাজি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মত প্রকাশ করা, মানুষ যে ফজু পাগলাকে গালাগালি করে, এটা জামাত শিবির না, সব শ্রেণীর মানুষ, এমনকি বিএনপির লোকজনও দেখছি এর প্রতি বিরক্ত, যে এই লোক থাকলে বিএনপি শেষ। ওই মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করা বা এরকম কিছু ডিসিশন খালেদা জিয়া নিয়েছিল না, তো অনেকেই মনে করছে যে এই ফজু পাগলাকে বহিষ্কার করা এটা জরুরি। তারপরে আমি বিশ্বাস করি যে বিএনপির উপলব্ধিটা হবে যে ফজু পাগলাকে পরিষ্কার করতে হবে। এখন এই মত প্রকাশ করা, এগুলো এই যে তার সম্পর্কে মন্তব্য করে, এটাও তো গণতন্ত্রের একটা অংশ। অতএব শুধু ভোটে কি গণতন্ত্র? জনগণ তাকে কিভাবে দেখে, এটা কি গণতন্ত্র না? তো জনগণ তাকে গালাগালি করে, তাকে ফজু পাগলা বলে, এটা জামাত শিবির না। জামাত শিবির করে, জামাত শিবিরের লোকজনও, কিন্তু সব শ্রেণী পেশার মানুষই ফজুকে ফজু পাগলাই বলে। যাই হোক, এটা অ্যাটলিস্ট জানে যে এই ফজু পাগলারে মানুষ ফজু পাগলা বলে। এই ফজু পাগলা বলেন, আপন ভাইয়ের সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎ ভাইয়ের সন্তানরাই যে কারা, যারা এই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে, মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আলবদর ছিল, তৌহিদি জনতা আমার পোস্টের কেন জুতা মারেন, আমার কপালেও মারেন, কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করেছে বলে তো বেঁচে আছেন। তাহলে এই যে তৌহিদি জনতা, এর মানে ফজু পাগলার শত্রু শুধু জামাত শিবির নয়, ফজু পাগলার শত্রু সমস্ত আলেম ওলামা, তাবলিগ জামাত, চরমোনাই, শর্ষিনা থেকে শুরু করে তৌহিদি জনতা বলতে আমরা যাদেরকে বুঝি, সবাই এই ফজু পাগলার শত্রু। অতএব আসুন আমরা সবাই এই ফজু পাগলার বিরুদ্ধে প্রতিবাদ করি, তবে একটু লেট করি। আমি বলবো যে ফজু পাগলা এরকম কিছুদিন বলুক, টকশো মকশোতে যাক, বিএনপিকে ডুবাক, তারপরে এই ফজু পাগলাকে এলাকায় ঢুকতে দিবেন না, একে জুতা মারবেন, জুতা মিছিল করবেন, ঝাড়ু মিছিল করবেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা এখন সম্পূর্ণরূপে জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, জামাত দ্বারা পরিচালিত হচ্ছে বর্তমান ইউনূস সরকার। এবং তার থেকেও স্পষ্ট করে যদি বলতে হয়, তাহলে সেটা কিছুটা এরকম হবে যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে জামাতের একটি বি টিম। এবার হয়তো আপনাদের অনেকেই এটা বলতে পারে যে ভাই, তুমি আজকে জানলে, এ কথা তো আমরা অনেক দিন আগে থেকেই জানি। কিন্তু দেখুন, আমরা মনে মনে একটা কথা জানা আর সেই কথাটা, সেই বিষয়টার চাক্ষুষ প্রমাণ দেখা, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা নয় কি? তো সেই জন্যই আমিও মনে মনে অনেক দিন ধরে এই আভাস পেয়েছি, কিন্তু আজ যখন চাক্ষুষ প্রমাণ পাচ্ছি যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটি জামাত দ্বারা নিয়ন্ত্রিত একটি বডি, যেটা তারা ছাত্র জনতার সমন্বয়ে গঠিত একটি সরকার হিসাবে জাতির সামনে উপস্থাপন করে চলেছে এবং জাতিকে ধোঁকা দিয়ে চলেছে, সেটার চাক্ষুষ প্রমাণ পাওয়ার পর, জামাতের এক নেতার মুখ থেকে এরই প্রমাণ পাওয়ার পর আপনাদের সামনে এই প্রতিবেদনটি নিয়ে এসেছি। দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি গতকাল একটি স্টেটমেন্ট দিয়েছে, কিছু কথা বলেছে। আপনার গতকাল বুধবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলা জামাত আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কিছু কথা বলেছে। সুতরাং আগে আমি ওনার কথাগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করি, তারপর আমরা আলোচনাটা শুরু করব। দর্শক, তিনি এক কথায় বলতে চাইছে যে বিনা সংস্কারে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। যারা সংস্কার মানে না, সংস্কার চায় না, সংস্কার এই সরকারের কাজ নয় বলে আস্ফালন করেন, তারা প্রকৃত অর্থে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায়। বিনা সংস্কারে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। তিনি আরও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাদের তরফ থেকে যে মাজা শক্ত করে আপনারা দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে, জনগণ যেটা চায় সেটাই আপনাদেরকে করতে হবে। জনগণ চায় আগে বিচার ও সংস্কার, তারপরে নির্বাচন। এছাড়াও তিনি বলেছেন যে বিগত 15 বছরের ও 28 অক্টোবর থেকে 5ই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সংবিধান ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, অর্থনীতি লুটপাট করা হয়েছে, দুর্নীতি, দুঃশাসন, বাংলাদেশকে জাহান্নামে পরিণত করা হয়েছিল। সেই সমস্ত জায়গার সংস্কার এনে আমাদেরকে নির্বাচনে যেতে হবে। আসুন এবার
এই এনার কথার মধ্যে, জামাতে ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমত তিনি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছে মাজা শক্ত করে আপনারা দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে, জনগণ যেটা চায় সেটাই আপনাদেরকে করতে হবে, এবং সেই সাথে এটাও বলে দেওয়া হচ্ছে যে জনগণ চায় আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন। প্রথম কথা তো তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাই করতে হবে জনগণ যেটা চায়। তা জনগণ আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন চায়, এটা জামাতের নেতা কি করে বুঝলো? সে যখন বলছে যে জনগণ যেটা চায় সেটা সরকার করুক, তাহলে জনগণ কি চায় তিনি কোনো রকম নির্বাচন ছাড়া, কোনো রকম জরিপ ছাড়া, কোনো রকম তদন্ত ছাড়া, কোনো রকম গণভোট ছাড়া কি করে তিনি বুঝলেন যে জনগণ আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন, সেটা 10 বছর পরে হোক, জনগণের মতামত এটাই, এটা তিনি কি করে বুঝলেন? এতটা সিওরিটি দিয়ে কিভাবে তিনি বলছেন? কিন্তু আমরা তো জানি অন্য কথা। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গ্রহণযোগ্যতা, তাদের যে সমর্থন, তাদের যে পপুলারিটি, সেটা প্রতিদিন বাংলাদেশের মাটিতে হ্রাস পাচ্ছে, এটা আমরা জানি। কিন্তু সেখানে আমাদের এই জানার বিরুদ্ধে গিয়ে তিনি এরকমভাবে কিভাবে বলছেন যে জনগণ চায় আগে নির্বাচন, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। সুতরাং তিনি জবরদস্তি জনগণের একটা সিদ্ধান্তকে নিজের মতো তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে। জনগণের মতামত কি সেটা বিবেচনা না করেই তিনি এরকম একটা সিদ্ধান্ত জবরদস্তি নিজের গায়ের জোরে তৈরি করে নিচ্ছে এবং জনগণের উপরে সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার দ্বিতীয় পয়েন্ট, তিনি বলছেন যে বিগত 15 বছরে কী সব হয়েছে সেই সমস্ত কিছু, 28শে অক্টোবর থেকে 5ই আগস্ট পর্যন্ত যা হয়েছে সেই সমস্ত কিছু, এছাড়া সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, অর্থনীতি লুটপাট, দুর্নীতি, দুঃশাসন, বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার যেসব কিছু হয়েছে সেই সমস্ত সংস্কার করে নির্বাচন হবে। তাহলে তার কাছে আমাদের পক্ষ থেকে একটা সহজ সরল প্রশ্ন, এই 8 মাসে এই জামাত ব্যাক সরকার কি সংস্কার করেছে? তারা সারাক্ষণ বলছে আমরা সংস্কার করছি, কিন্তু জনগণের কাছে দৃশ্যমান এমন কি সংস্কার তারা করেছে? যে কোনো একটা সংস্কারের নাম বলুন। এই বঙ্গবন্ধুর, সারা দেশ থেকে বঙ্গবন্ধুর মুরাল, মুক্তিযুদ্ধের মুরাল, বঙ্গবন্ধুর স্মৃতিতে যা কিছু ছিল, মুক্তিযুদ্ধের স্মৃতিতে যা কিছু ছিল, সেই সমস্ত কিছু ভেঙে চুরে দেওয়া, আওয়ামী লীগ নেতাকর্মীদের জেলায় জেলায় যেখানে যা বাড়িঘর ছিল সেই সমস্ত বাড়িঘরে আগুন দিয়ে পোড়ানো। এছাড়া এই সরকার আর কি করেছে? জনগণের জন্য কি করেছে আমি কিন্তু সে বিষয়ে যাচ্ছি না, ওটা অনেক বড় কঠিন একটা প্রশ্ন হবে। তার থেকেও সহজ প্রশ্নে আসছি যে এই সরকার কি সংস্কার করেছে? আপনি এই 1000টা জিনিস ঢোকাচ্ছেন, এই বিচার, সেই বিচার, ওই বিচার। গত 8 মাসে কোন বিচারটা করেছে? আওয়ামী লীগের পলাতক যেসব নেতা আছে, শেখ হাসিনা আছে, কোন বিচারটা করেছে? বিচারের নামে তো প্রহসন করছে। এখনো 8 মাসে একটাও দৃশ্যমান এমন সংস্কার দেখাতে পারেনি যেটা জনগণের কাছে তুলে ধরা যাবে যে দেখুন আমরা এরকম একটা কিছু করেছি। যা কিছু করেছে সেটা 1 সপ্তাহ 10 দিনে করা যায়, 1 মাসে করা যায়। সুতরাং এই 8 মাসে যা সংস্কার হয়েছে সে তো আমাদের সামনে, তো এতটুকুই হয়েছে। তাছাড়া আপনি বলছেন এই 1000টা জিনিস এখনো সংস্কার হবে, এই 1000 জনের বিচার হবে, এই এত কিছু পরিবর্তন করা হবে, তারপরে নির্বাচন। সুতরাং এ তো 10 বছরের খেলা, 10 থেকে 12 বছরের খেলা হয়ে যাবে। ততদিন এই অনির্বাচিত সরকার দেশ চালাবে, আর এই অনির্বাচিত সরকারকে সামনে রেখে আপনারা দেশটা চালাবেন, তাই তো? এটাই তো এজেন্ডা আপনাদের নাকি? সমস্ত প্রশাসন আপনারা দখল করে বসে আছেন, ইউএনও আপনাদের কথায় চলছে, ডিসি আপনাদের কথায় চলছে। কি করে এসব সম্ভব হচ্ছে? কারণ পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই জন্য। নির্বাচন যদি এক্ষুনি হয় তাহলে আপনাদের তো 3টে আসনও পাওয়ার ক্ষমতা নেই একা ভোট করে,
3টে আসনও পাওয়ার যোগ্যতা নেই আপনাদের। তাই তো আপনারা জানেন যে নির্বাচন যদি সামনে আসে, আমাদের এই প্রশাসন পরিচালনা, ইউএন পরিচালনা, ডিসি পরিচালনা, এসবগুলো আর কিছুই হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে আমরা যে রাজত্ব করছি, এই রাজত্বটা তো আমাদের হাত ফসকে বেরিয়ে যাবে। সেই জন্য এখন এটা সেটা, এই সংস্কার সেই বিচার, এ কবের বিচার? বিগত 15 বছরের আগের বিচার তারা এখন করতে চায়। আরে ভাই, শেখ হাসিনার বিচার করতে অক্ষম এই প্রশাসন, এই আছে কি বলে চিফ জাস্টিস, ওনার নাম কি, তাজুল ইসলাম, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ জাস্টিস তাজুল ইসলাম ঈদের আগে বলল যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ঈদ শেষ হলেই শুরু হবে। কিন্তু আজ ঈদ শেষে আজ একটা রিপোর্টে দেখছি আজ তিনি এখনও বলছে যে খুব শীঘ্রই বিচার ব্যবস্থা শুরু হবে। তা বিচারটা কবে হবে? এক শেখ হাসিনা আর আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচার করতে এই 8 মাসে আপনারা পারেননি, সুতরাং 15 বছর ধরে যা হয়েছে সেই সব বিচার হবে? সে তো 20 বছর, কয়েক যুগ লেগে যাবে। আর ততদিন আপনারা ক্ষমতা ভোগ করবেন। তাছাড়া তিনি বলছে যে যারা সংস্কার মানে না, সংস্কার চায় না, সংস্কার এই সরকারের কাজ নয় বলে আস্ফলন করেন, তারা প্রকৃত অর্থে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায়। এটা কীরকম ধরনের কথা হলো? এখন আমার মনে হতেই পারে, এই গণতান্ত্রিক দেশে আমার মনে হতেই পারে যে এই সরকারের দ্বারা সংস্কার সম্ভব নয়, কারণ আমার বিচার বুদ্ধিতে ঢুকছে না যে এই 7-8 মাসে তিনি আমাদেরকে দৃশ্যমান কিছু সংস্কার দিতে পেরেছে। এটা আমার বুদ্ধিতে মানে সঠিক মনে হচ্ছে না। তাই আমি মনে করছি এই সরকারের দ্বারা সম্ভব নয়, অন্য একটি নির্বাচিত সরকার আসুক, সে সংস্কার করবে। এটা যদি আমার এখন মনে হয়ে থাকে, তাহলে আমি এখন ফ্যাসিবাদের পুনর্বাসনের কাজ করছি? এটা একটা কোনো যুক্তি হলো? আসল কথা হলো ওনাদের গায়ের জোরে ঢুকিয়ে দেওয়া এসব যুক্তির কারণ হচ্ছে আগামী 10 বছর বিনা নির্বাচনে, বিনা মানে ভোট না করে, এরকমভাবে বিনা ভোটে 10 বছর ক্ষমতায় টিকে থাকা। আর তার থেকেও বড় সমস্যার কারণ কি জানেন? জামাতের নেতাদের উদ্দেশ্যে বলছি, মুক্তিযুদ্ধের সময় দালালি যারা করেছে, এই রাজাকার আলবদরের সাথে যারা বন্ধুত্ব করে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মা বোনদেরকে লুণ্ঠিত করেছে, তাদেরকে স্বাধীনতা পাওয়ার পর ওই স্বাধীন দেশে ক্ষমা করে দেওয়াটাই সবথেকে বড় ভুল ছিল। এটাই সবথেকে বড় ভুল, যার জন্য আজ এই জামাত এত ষড়যন্ত্র করতে পারছে। সেই বিচারটা যদি সবার আগে করা হতো, তাহলে আজ এই দিন দেখতে হতো না। যুদ্ধ অপরাধীরা, মুক্তিযুদ্ধদেরকে হত্যাকারীরা আজ বিচার করতে চাইছে বাংলাদেশে। কি দিন দেখতে হচ্ছে! সুতরাং ওই বিচারটা না করাই বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষদের জন্য সবথেকে বড় ভুল হয়েছে। তবে আশা করি খুব শীঘ্রই সময় পরিবর্তন হবে, আর এইবারের পরিবর্তনে আপনাদের অবস্থাটা খুবই শোচনীয় হবে। এই যে গণতন্ত্রের মুখোশের আড়ালে, এই যে সেকুলারিজমের মুখোশের আড়ালে আপনাদের যে মূল চরিত্রটা রয়েছে না পিছনে, সেটা এবার প্রকাশিত হবে জনগণের সামনে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সম্মেলন যাত্রা এবং সভাপতিত্ব, এই প্রসঙ্গটা নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমি শিরোনামে বলেছি যে বিমস্টেক সম্মেলন যাত্রা অর্থাৎ ব্যাংকক যাত্রাটি কেমন হলো। আমি সেটি আলোচনা করবার আগে, সেটি নিয়ে কথা বলবার আগে আমরা একটু ছবি দেখে আসব, একটু দেখে আসি, তারপর আলাপটি করি। দর্শক, আপনারা দেখলেন বিশেষ করে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ব্যাংকক যাত্রার সূচনাটা, এয়ারপোর্টের রিসেপশনটা, ভারতের প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রিসেপশন আপনারা দেখলেন। তাকে এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার লাল গালিচা সংবর্ধনা নেই, গার্ড অফ অনার নেই। আমিও তো সমান, 7টি জাতির সম্মেলন, আমিও তো বাংলাদেশ, আমি কম কিসে? হয়তো এই 7 জাতির মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভারত, কিন্তু আমাকেও তো সমান মূল্য দিতে হবে, কিন্তু আমি সমান মূল্য পেলাম না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, বিমস্টেক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু গেছেন। তার কপালে লাল গালিচা সংবর্ধনা জুটেছে, তার কপালে গার্ড অফ অনার জুটেছে। এই যে ছবিতে দেখুন, এই বিমস্টেক কখন থেকে যাত্রা শুরু হয়েছিল? 1997 সালের 6 জুন তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 4টি দেশ মিলিয়ে এটির যাত্রা শুরু হয়েছিল এবং শুরুতে এর নাম ছিল প্রত্যেকটি দেশের নামের আদ্যাক্ষর দিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরবর্তীতে আরও 3টি দেশ, মিয়ানমার, নেপাল, ভুটান এসে বিমস্টেকের সঙ্গে যুক্ত হয়েছে এবং যুক্ত হবার পরে এর নাম হয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যা বিমস্টেক। অর্থাৎ বাংলাদেশ এই বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। 4টি দেশ, এই 4টি দেশের প্রতিষ্ঠাকালীন সদস্য। এখন আসুন, এই যে এই সেশন থেকে আগামী 2025 থেকে 2027 এই সেশন থেকে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্বে আসতে যাচ্ছে। অনেকে আবার ভাববেন, কিংবা বাংলাদেশের মানুষকে একটা ভুল, একটা ভাওতাবাজি, একটা চিটিংবাজি ব্যাখ্যা দেওয়া হবে যে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুসের কারণে বিমস্টেকের সভাপতির পদ পর্যন্ত বাগিয়ে এনেছে ব্যাংকক থেকে। কিন্তু ভাই, এ ধারণাটা ভুল। বাংলাদেশের সাধারণ মানুষ যারা জানেন, যারা বোঝেন, আমি তাদের জন্য শুধু কথা বলি না, বাংলাদেশের সাধারণ মানুষের বুঝতে হবে যে ইউনুসের চেহারা দেখে এর সভাপতিত্বের দায়িত্বে আসে না। এর সভাপতিত্বটা কিভাবে নির্ধারিত হয়? প্রত্যেকটি দেশের নামের আদ্যাক্ষর অনুযায়ী, অর্থাৎ প্রথম অক্ষর অনুযায়ী সভাপতিত্বটা ঘোরে। এই মুহূর্তে থাইল্যান্ড এটির সভাপতি। এরপরে থাইল্যান্ডের পরে যে ঘুরে আসবে, আপনি দেখুন দেশগুলোর তালিকা এখানে আছে। সবার উপরে বাংলাদেশ, বি আদ্যাক্ষরে। বাংলাদেশের পরে ভুটান আছে, ইন্ডিয়া আছে, মায়ানমার আছে, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এখন কে একদম নিচের দিকে আছে? থাইল্যান্ড। থাইল্যান্ডের পরে, থাইল্যান্ড যেহেতু শেষ হয়ে গেল, 7টা দেশের শেষ, আবার শুরুতে যাবে। কোথায় যাবে? বাংলাদেশে যাবে। এই সূত্রে বাংলাদেশ 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছেন। এরপরে বাংলাদেশের পরে ভুটান পাবেন, তারপরে ইন্ডিয়া পাবে, তারপরে মিয়ানমার পাবে, নেপাল পাবে, শ্রীলঙ্কা পাবে এবং সবশেষ আবারও থাইল্যান্ড পাবে। অর্থাৎ নামের আদ্যাক্ষর অনুযায়ী এটার সভাপতিত্ব সার্কেলই ঘোরে। কাজেই বাংলাদেশের মানুষের এই অপব্যাখ্যা যেন শুনতে না হয়, যার কারণে আমি আগেই বলে দিচ্ছি বা বলে রাখছি, মানে বোঝাবার চেষ্টা করছি। পরিশেষে এটুকুই বলবো যে আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে, আমাদের বিষয়গুলো একটু বোঝবার চেষ্টা করতে হবে, তাহলেই শুধুমাত্র ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে, যে ব্যারিস্টার সুমনের বাড়ি থেকে নাকি কোটি কোটি টাকা উদ্ধার করলেন সেনাবাহিনী। বন্ধুরা, এটা একটা গুজব এবং ফেক। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।